গল্পের সুর চ্যানেলে আমি রোমানার উপর এখন আপনাদের পড়ে শোনাব শ্রী বিকাশ দের লেখা একটি গল্প, বর আসার আগে। 7টা বাজতে দেরি নেই। এখন যে কোনো সময় বর এসে যেতে পারে। 2-1 করে নিমন্ত্রিতদের আসা শুরু হয়েছে। বেশি বয়সে বিয়ে হলে পাত্রপাত্রীর বন্ধুবান্ধবীর সংখ্যা স্বাভাবিক কারণেই কমে যায়। আমার পুরনো বান্ধবীদের 2-3 জন ছাড়া প্রায় সবাই চুটিয়ে সংসার করছে। কেউ দূরে কোথাও, কেউ বা এই শহরে। আমার মাত্র 3 জন বান্ধবী আসতে পেরেছে, আর কেউ আসার সম্ভাবনাও নেই। বান্ধবীরা এসেই আমার খোঁজ করছে। ইউরিনালে যাবার একটু টেন্ডেন্সি হচ্ছে। দেরি হয়ে যাবে বলে গেলাম না। কিছুক্ষণের মধ্যেই আমাকে রেডি করা হয়ে গেল। নির্দিষ্ট ঘরে গিয়ে সাজানো খাটে বসে পড়লাম। বান্ধবীরা সাথে নিয়ে আসা আলাদা আলাদা গিফট চটপট আমাকে সমঝে দিল। এর মধ্যে বাবার 2 জন বন্ধু এসে আমাকে আশীর্বাদ করে গেলেন। সঙ্গে অবশ্যই বড়সড় প্যাকেট। রাস্তার মোড়ে প্রায় সব সময় আড্ডা মারতে দেখা যায়। এরকম মুখ চেনা কয়েকটা চ্যাংড়া এসে লৌকিকতা করে গেছে আমার দিকে দায়সারাভাবে তাকিয়ে। ওদের সঙ্গে আমার কখনো কথা হয়নি। ওরা এসেছে হয়তো আমার 2 নম্বর বোনকে খুশি রাখতে ও তার সুনজরে পড়তে। বাবা ও কাকু নিমন্ত্রিতদের দেখাশোনা করছেন। পিসে ঘরের ভেতরটা সামলাচ্ছে। সময় চলে যাচ্ছে। আমার এক বান্ধবী বলল, আমি তাড়াতাড়ি চলে যাব, ওদিকটা নির্জন হয়ে যায়। আরেকজন একই সুরে বলল, আমাকেও তাড়াতাড়ি যেতে হবে, মা চিন্তা করবেন। সবাইকে বললাম, তোরা খেয়ে নে, ফ্রি হয়ে বিয়ে দেখে যাবি। 2 নম্বর বোনকে ডেকে তাদের খেতে পাঠিয়ে দিলাম। 8টা বেজে গেছে। ভিড় বাড়ছে। ছোট শহরে বেশিরভাগ নিমন্ত্রিতরা এই সময়টায় পছন্দ করে। বর এখনো এলো না, হয়তো এক্ষুনি এসে পড়বে। তার সমজদার বাবা আশীর্বাদের দিন বলেছিলেন 7-7:15টার মধ্যে পৌঁছে যাবেন। কাউকে উৎকণ্ঠায় রাখা উনি পছন্দ করেন না। বান্ধবীরা খেয়ে দিয়ে ফিরে এসেছে। একজন বলল, রান্নাটা ভীষণ স্বাদ হয়েছে। আরেকজন বলল, পোলাওটা চমৎকার। অন্যজন বলল, দইটা ফ্যান্টা। কোন দোকানের? কিছু সময় ধরে তারা চুপ, যেন কথা খুঁজছে নয়, আসলে কথা রেডি। একজন বলল, আমি চলে যাব, নইলে রিক্সা পাবো না। বাসায় গিয়ে ওর সুটকেস রেডি করতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কেন, কোথাও যাবে? বান্ধবীটি বলল, কাল সকালের ফ্লাইটে কলকাতা যাবে। আরেকজন আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, বাচ্চাটাকে বুড়ো শাশুড়ির কাছে রেখে এসেছি, হয়তো কান্নাকাটি করছে। তৃতীয়জন বলল, 8টা প্রায় বাজে, স্কুলের ছাত্রদের খাতা চেক করতে হবে, পরশু জমা দেবার লাস্ট ডেট। অর্থাৎ তারা সবাই চলে যেতে চাইছে। বললাম, আর একটু সময় অপেক্ষা করে বর দেখে গেলে হয় না? কিছুক্ষণের মধ্যে এসে পড়বে, 9টায় লগ্ন শুরু। তাদের তরফ থেকে কোনো উৎসাহ বুঝতে পারলাম না। প্রায় একসাথে 2 জন বলে উঠল, পরে খবর দিস, একদিন এসে বর দেখে যাব, বেরিয়েও যাব। আরেকজন বলল, দিরাগমনে শিওর আসব। আমি বললাম, এবার একা এসেছিস, নেক্সট টাইম তোদের মিস্টারকে সঙ্গে নিয়ে আসতে হবে। ঘাড় কাত করে সায় দিয়ে তারা চলে গেল। রাত যত বাড়ছে, নিমন্ত্রিতদের আশা কমছে, যাওয়া বাড়ছে। সন্ধে থেকে বিছানায় ঠাঁই বসে থাকায় পিঠে চিনচিন ব্যথা অনুভব করছি। সুযোগ বুঝে বিছানা ছেড়ে উঠে গিয়ে একটু দাঁড়ালাম। আমার 2 নম্বর বোনের বন্ধু বান্ধবীরা হৈহুল্লোড় করে কিছুটা যেন ঝিমিয়ে পড়েছে। আবার কয়েকজন জোড়ায় জোড়ায় আলাদা হয়ে গেছে। কাকু অনেকক্ষণ ধরে মোবাইলে বরপক্ষকে ধরার চেষ্টা করছেন।
কিন্তু ওধার থেকে নেটওয়ার্ক বিজি, নট রিচেবল, ডাজ নট এক্সিস্ট। এই ধরনের কথা কাস্টমারদের বিভ্রান্তিতে ফেলে দেওয়া ছাড়া কোনো কাজে আসছে না। বাবা উঠোন থেকে বারবার গেটের বাইরে যাচ্ছেন। পিসি ঘন ঘন ঠাকুর ঘরে ঢুকে আমার মঙ্গল প্রার্থনা করছেন। 9টার লগ্ন পার হয়ে যাচ্ছে। বাবা পাড়ার কয়েকটা ছেলের সঙ্গে আলোচনা করছেন একটু এগিয়ে যাওয়া নিয়ে। বেহাল রাস্তাঘাটের ব্যাপারে কিছু বলা যায় না। ছেলেদের একজন বলল, আর একটু সময় দেখা যাক। আরেকজন বলল, থানায় একবার গেলে ভালো হয়। এক বয়স্ক ভদ্রমহিলা প্রায় গর্জে উঠলেন, থানায় কেন যাবে? ওরা কি চোর না ডাকাত? আগের বক্তা বলল, না মানে যদি কোনো অ্যাক্সিডেন্ট কথাটা শুনেই আমার বুকটা ছ্যাঁত করে উঠল। যদি বরের এরকম কিছু ঘটে যায় তাহলে? দুশ্চিন্তায় কুঁকড়ে যাচ্ছি। আগে ভেবেছিলাম ওদের আসতে দেরি হওয়ার সম্ভাব্য কারণ রওনা দিতে দেরি করা, খারাপ রাস্তা, মাঝ রাস্তায় এসে গাড়ি বিগড়ে যাওয়া ইত্যাদির যে কোনো একটি। এখন মনে হচ্ছে এসব কারণ ঘটলেও শুধু বরকে নিয়ে কয়েকজন আসতে পারত, প্রয়োজনে ঘুরপথে। তাহলে কি বরের গাড়িটাই দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়েছে? বর কি গুরুতর জখম? দুর্ঘটনাগ্রস্ত এলাকা থেকে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আর ভাবতে পারছি না। কে একজন বলে উঠল, আইডিয়াটা মন্দ নয়, থানা ও হাসপাতালে গিয়ে খোঁজ নেওয়া যায়। যদি কোনো অনিবার্য কারণে বর আসতে না পারে তবে ধার করে আনা এতগুলো টাকার অপচয় ভেবে আঁতকে উঠছি। প্যান্ডেলের খরচ, নিমন্ত্রিতদের খাওয়ানোর খরচ, এসবে বৃথা যাবে। একটা ছোটোখাটো আসাম টাইপের বাড়ি করার পর সৎ কেরানি বাবার সঞ্চয় কতটুকুই বা থাকতে পারে? সৎ বলে বাবা বেশি দিন মেজাজটা ধরে রাখতে পারেননি। বেশ কিছু টাকা বাকি রেখে বিয়ের জন্য সোনা, গয়না ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হয়েছে। বিলাসিতা বা দেখানোর জন্য নয়, লোকনিন্দার ভয়ে। পিসির জন্য বিয়ের সম্বন্ধ চলাকালীন সময়ের কথা যেটুকু শুনেছি মনে পড়ছে। আজ থেকে কয়েক দশক আগের কথা। এমএ পাশ করে পিসি কি বিড়ম্বনায় পড়েছিল। এদিকে এমএ পাশ পাত্র সে সময় যে খুব দুর্লভ ছিল তা হয়তো নয়, কিন্তু পিসির জন্য যত সম্বন্ধ এসেছিল সবাই গ্রাজুয়েট। কেউ কেউ এমএ ডিগ্রিটা ছেঁটে ফেলার পরামর্শও বাবাকে দিয়েছেন। বাবা রাজি হননি। পিসির গায়ের রং বিশ্রীভাবে কালো, সুতরাং বেশিরভাগের চোখে সুন্দরী সংজ্ঞার প্রাথমিক শর্তই সে পূরণ করতে পারেনি। এদিকে হু হু করে বয়স বেড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসা তার ভাগ্যে জোটেনি। হাই স্কুলে একটি চাকরি পেয়ে সংসারটা প্রায় একাই টানছে, বিশেষত বাবার রিটায়ারমেন্টের পর থেকে। পিসের ঘটনার পর থেকে বাবা স্থির করেছেন মেয়েদের কিছুতেই উচ্চশিক্ষিত করাবেন না, মেধা থাকলেও। পরে বিয়ে দেওয়ার সময় পাত্র খোঁজা যাতে অসুবিধা না হয়। অনেকে ভাবতে পারেন বিয়েটা কি খুবই জরুরি? এই বিতর্কে না গিয়ে শুধু এটুকু বলতে পারি, আমাদের মতন নিম্ন বা মধ্যশ্রেণীর সমাজে বিয়ে না হলে মেয়েদের সারা জীবন এক বিরাট প্রশ্নচিহ্নকে বহন করে বাঁচতে হয়, যা ভীষণ অস্বস্তিকর ও যন্ত্রণাদায়ক। বাবা সংসারটাকে বেশ বড় করে ফেলেছেন, হয়তো একটিমাত্র পুত্র সন্তানের আশায়। আমরা 4 বোন, আমি সবার বড়। পড়াশোনায় খারাপ ছিলাম না, কিন্তু বিএ পাশ করার পর বাবা আর পড়তে দিলেন না। ওই যে আগেই বাবার তিক্ত অভিজ্ঞতার কথা বলেছি, ন্যাড়া তো একবারই। এদিকে একটা চাকরিও জোটাতে পারলাম না। আমি সুন্দরী নই, সোজাসাপটাভাবে গুছিয়ে বলতে হয়। এজন্য কয়েক বছর ধরে চেষ্টা চালিয়েও আমার বিয়ে লাগানো এতদিন সম্ভব হয়নি। গত ফাল্গুনে 33 পেরিয়ে এসেছি। আমার কয়েক বছরের ছোট পরের বোন দুবারে
কোনো রকমে হায়ার সেকেন্ডারি পাশ করে সরস্বতী দেবীকে শেষ প্রণাম জানিয়ে হাঁফ ছেড়ে বেঁচেছে। এখন ব্যস্ত অন্যভাবে। সৌন্দর্য ও যৌবন তার কাছে হচ্ছে টার্ম ডিপোজিট, সার্টিফিকেট। এগুলো কায়দা করে কাজে লাগিয়ে ইতিমধ্যেই 2-3টে ছেলেকে খেলিয়ে ক্লান্ত করে ছুড়ে দিয়েছে। ওরা এখন ধুঁকছে। যে কোনো সময় হাই প্রোফাইল কাউকে অনায়াসে বগল দাবা করার ক্ষমতা সে রাখে। টার্ম ডিপোজিট নিঃসন্দেহে অতি মূল্যবান সম্পত্তি, কথাটা মানতেই হবে। যাকে বোনটিকে নিয়ে এত কথা বলার একটাই কারণ, সে আমার ঘাড়ে ভীষণ জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। তৃতীয় বোন, ক্লাস 9-এ। দেখতে ততটুকু সুন্দর না হলেও এখন থেকেই দামি না হলেও বেশ বিপজ্জনক পোশাক পরে। মতিগতি বোঝা দায়। সবার ছোট বোন সবেমাত্র ক্লাস 7-এ। ভীষণ রোগা। বেশি বয়সের সন্তান যেরকম হয় আর কি। ওকে নিয়ে এখনই মন্তব্য করা নিষ্প্রয়োজন। আমাদের মা মারা গেছেন অনেক আগে। বাবা বছর 3 আগে চাকরি থেকে রিটায়ার করেছেন। 2 বছর ধরে নানা অসুখ বিসুখে জর্জরিত। খুব বেকায়দায় না পড়লে অ্যালোপ্যাথি ডাক্তারদের এড়িয়ে চলেন। ওদের কাছে গিয়ে সব অসুখ খুলে বললে দেরি না করে চেন্নাই, হায়দ্রাবাদ যাওয়ার জন্য ওরা পরামর্শ দেবেন। তাই বেশিরভাগ ক্ষেত্রে হোমিওপ্যাথি, কবিরাজি চালিয়েই টিকে আছেন। এই হচ্ছে আমাদের সংসারের নড়বড়ে কাঠামো। এতদিন ধরে বাবার বুকে, বলা উচিত পিসির বুকে, ইউজলেস লাগেজ হয়ে চেপে বসে থাকতে কার ভালো লাগে? আমার বিয়ের পর সংসারের প্রধান রোজগেরে পিসির বুকের ভার কিছুটা হলেও কমবে। সামান্য টাকার পেনশনভোগী বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। বোনদের গতিপথে সবুজ বাতি জ্বলবে। ওভারটেক করা দরকার হবে না। তাই বিয়ে হওয়াটা আমার দিক থেকে যতটা জরুরি, পরিবারের দিক থেকেও কম জরুরি নয়। ভগবান দয়ালু, এত বছরে আমার দিকে মুখ তুলে চেয়েছেন। আমার জন্য নির্দিষ্ট ঘরে বিছানায় বসে আছি। অনেক সময় পর পর 2-1জন নিমন্ত্রিত আসছেন। একসময় চারদিকে ফাঁকা পেয়ে বিছানা থেকে নেমে ঘরের বাইরে গেলাম। অনেকক্ষণ ধরে তলপেটে চিনচিন ব্যথা করছে। আসলে তাড়াহুড়ো করে রেডি হওয়ার সময় সায়াটা ভীষণ টাইট করে বেঁধে ফেলেছিলাম। এখন সুযোগ পেয়ে সায়ার ফিতেটা একটু ঢিল করছি। আড়ালে কোথা থেকে তা দেখে একটু মুখ কাটা বৌদি কানের কাছে এসে ফিসফিসিয়ে হুল ফোটালো। তোর যেন তর সইছে না, একটু পরই তো। আমি চুপ থেকে গেলাম। সময় খারাপ হলে সব ধরনের ছ্যাঁকা সহ্য করতে হয়। গুমট গরম, নতুন কাপড়। আমাকে রূপসী, আকর্ষণীয় করে তুলতে উগ্র প্রসাধনের যথেষ্ট ব্যবহার এসব দারুণ অস্বস্তিতে ফেলে দিয়েছে। শরীর খারাপ লাগছে। বাথরুমে গিয়ে চোখ মুখে জলের ছাপটা দিতে গিয়েই থমকে গেলাম। মেকআপ নষ্ট হয়ে যাবে। এতক্ষণ ধরে আটকে রাখা ইউরিনালের কাজটা সেরে 1 গ্লাস জল খেয়ে ফিরে এলাম। সাউন্ড বক্স থেকে সানাইয়ের সুর এসে বড় বিশ্রীভাবে বুকে বিঁধছে। বৈশাখের রাত, কালো আকাশে তুফানের চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মাঝে মধ্যে মাতাল বাতাস এসে বিয়ের কুঞ্জ, প্যান্ডেলের কাপড়, গেট কাঁপিয়ে দিচ্ছে। আকাশে বিদ্যুতের তাণ্ডব, মেঘের বুক কাঁপানো গর্জন। এইমাত্র কারেন্ট চলে যাওয়া। সব মিলিয়ে ভয়ঙ্কর বিভীষিকাময় এক রাত। কম ক্যাপাসিটির জেনারেটরে অতি প্রয়োজনীয় কয়েকটি বাতি জ্বলছে। আমার মাথার উপরে সিলিং ফ্যানটা বন্ধ। ঘেমে নিয়ে একসা। অনেকক্ষণ আগে কাকু পাড়ার কয়েকটা ছেলেকে নিয়ে গাড়িতে বেরিয়ে পড়েছেন। তারা থানা, হাসপাতাল হয়ে বরের বাড়ি অভিমুখে যাবে। মাত্র 70-80 কিমি পথ। বাবা মোবাইলে বরপক্ষের সঙ্গে যোগাযোগের ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গরমের রাত,
নিমন্ত্রিতদের কেউ হয়তো আরও কিছু সময় অপেক্ষা করতেন, কিন্তু বেশিরভাগই চলে গেছেন প্রাকৃতিক দুর্যোগ এড়াতে। একটা নাম না জানা পাখি বিকটভাবে আর্তনাদ করতে করতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেল। বাড়িতে হাতে গোনা কয়েকজন। পুরোহিত মশাই উঠোনের এক কোণে বসে বিড়ি ফুঁকছেন। ক্যাটারাররা অলসভাবে ঘোরাফেরা করছে, মোবাইল টিপছে। পিসে মনমরা হয়ে ভেতরের ঘরে বসে আছে। পাড়ার 2-3 জন বিবাহিতা মহিলা অদূরে দাঁড়িয়ে গলা নামিয়ে ফিসফাস করছেন। মাঝে মধ্যে আমার দিকে সমবেদনা চোখে তাকাচ্ছেন। হঠাৎ বাবাকে দেখে ঘাবড়ে গেলাম। যে কোনো সময় স্ট্রোক হয়ে যেতে পারে। গাড়ি দুর্ঘটনার সম্ভাবনার কথা ঘুরে ফিরেই মনে পড়ছে। আবার মনে হতেই বুকের মাঝখানের বিভাজিকা দিয়ে একটা বিষাক্ত সাপ যেন দ্রুত বেগে নেমে গেল। শিউরে উঠছি। বিয়ের দ্বিতীয় ও শেষ লগ্ন রাত 11:27 গতে 2:19 মধ্যে। লগ্ন শুরু হতে এখনো 15-20 মিনিট বাকি। ভগবান বড়ই নিষ্ঠুর। বর এখনো এলো না। সুদীর্ঘ মুহূর্তগুলো অতি কষ্টে পার হচ্ছে। কান্না বুক থেকে দলা পাকিয়ে উঠে এসে গলায় আটকে গেছে। অসহায় শ্বাসরুদ্ধ অবস্থায় আমি যেন নার্সিংহোমে আইসিইউতে পড়ে আছি। আইসিইউ কথাটা মনে হতেই হার্টবিটস যেন স্তব্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ চোখ দুটি চলে গেল খাটে সাজানো রজনীগন্ধার দিকে। বাবার বিধ্বস্ত চেহারাটা চোখের সামনে ভেসে উঠছে চোখের সামনে সম্ভাব্য দুর্ঘটনায় ক্ষতবিক্ষত বরের চেহারা। আতঙ্কিত হয়ে পড়েছি। শোভা বাড়ানোর জন্য আনা ফুলগুলো কোনো মর্মান্তিক কাজে লাগবে না তো? ছি ছি, এসব কি ভাবছি? অবাধ্য মনকে কড়াভাবে শাসন করলাম। মনটাকে শক্ত করতে কয়েক মুহূর্ত লাগলো। সময় এখনো ফুরিয়ে যায়নি। কিছুক্ষণের মধ্যেই বর সুস্থ অবস্থায় এসে আমাকে বিয়ে করে নিয়ে যাবে। এই বুক ভরা আশা নিয়েই অপেক্ষায়। আশা ছাড়া বাঁচব কিভাবে? গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনলেন শ্রী বিকাশ দের লেখা একটি গল্প, বর আসার আগে। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবার জীবনে খুব দারুণ দারুণ ঘটনা ঘটুক, সবসময় সবাই খুব ভালো থাকুন, এই প্রার্থনা রইল।